আলোচনা শুরু করছি অক্টোবর মাসের সিংহ রাশির মঘা নক্ষত্র নিয়ে। আপনারা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। যারা কনসাল্ট করার জন্য ফোন নাম্বার খুঁজে পান না, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সামনে ছক রয়েছে, এটি হচ্ছে অক্টোবর মাসের ট্রানজিট। এই ট্রানজিট থেকে আপনারা গ্রহ নক্ষত্রের পজিশন দেখতে পাবেন। ভিডিও পজ করে আপনারা গ্রহ নক্ষত্রের পজিশন দেখতে পারেন। আমি এখন এক এক করে ঘর বিশ্লেষণ করব। আজকে একটু ভিন্নভাবেই এই ছকটাকে বিশ্লেষণ করার আমি চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয় নিয়ে কথা হবে। এরপরে সম্পদ, তারপরে পরাক্রম, ঘরবাড়ি, সুখ, এই সমস্ত নিয়ে এক এক করে কথা হবে। তো আমি প্রতিটা ঘরেই নিয়ে সামান্য করে কথা বলবো। আশা করব যে আপনারা আমার কথা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। তো আমি যখন আলোচনা করব তখন আমার সামনে এই ছকটা থাকবে না, এই জন্য আপনারা চাইলে এক নজরে এটা দেখে নিতে পারেন। আমি মূলত সরাসরি অ্যানালাইসিসে চলে যাচ্ছি। প্রথমেই আমরা স্বাস্থ্য নিয়ে অ্যানালাইসিস করা শুরু করব। তো স্বাস্থ্য কি বলছে দেখেন। স্বাস্থ্য ঘরে এই সময়ে গ্রহ আছে পার্মানেন্টলি, অর্থাৎ পুরো মাস জুড়ে এখানে কেতু অবস্থান করবে। সেই ক্ষেত্রে যেহেতু আপনার মূল নক্ষত্রই হচ্ছে কেতু, জন্ম সময় আপনার চন্দ্র এই ঘরটাতে স্বাস্থ্য ঘরে আছে। এখানে চন্দ্র আজীবনের জন্য বসে আছে এবং কেতুও পুরো মাস জুড়ে থাকবে। এখানে শুক্রকে দেখা যাবে যে মাসের এখানে আমার কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী ধরেন মাসের প্রথম 10 দিন মতো শুক্রকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে মাসের প্রথম 10 দিন আপনার কেমন যাবে শরীর স্বাস্থ্য। এখানে কেতু এবং শুক্রের একটা যৌথ প্রভাব থাকছে। সাধারণত আপনারা জানেন যে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা একটু আধ্যাত্মিক চিন্তাধারার হয়ে থাকে এবং শুক্র হচ্ছে সত্যানুসন্ধানী জ্ঞান দিয়ে থাকে। অতএব কেতু শুক্রের যৌথ প্রভাবে জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তা চেতনা এবং সত্যকে অনুসন্ধান করা, গবেষণা করা, এই ধরনের মন মানসিকতা থাকবে। এছাড়াও যারা রোগ ব্যাধিতে ভুগবেন, তারা কী ধরনের রোগ ব্যাধিতে ভুগবেন সেটি বলি। সাধারণত এই ধরনের পরিস্থিতি মানুষকে যৌন সংক্রান্ত সমস্যায় ভোগায়। একটা হচ্ছে আপনি ধরেন সুস্থ আছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার আচার আচরণের ভিতরে নারী ঘটিত বা বিপরীত লিঙ্গ ঘটিত, এটা বলা ভালো, বিপরীত লিঙ্গ ঘটিত চিন্তা চেতনার উদ্রেক বেশি হবে যদি আপনি সুস্থ থাকেন। আর যদি জন্ম সময়ে আপনার শুক্র এবং কেতু বিশেষভাবে প্রভাবিত থাকে, তাহলে এই ট্রানজিট অনুসারে সেগুলো আবার পাওয়ার ওঠানামা করবে। এই কারণে আপনার সেক্সুয়াল পাওয়ার কমে যেতে পারে, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার কোনো বিশেষ আগ্রহ কাজ করবে না। এটি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। আর আরেকটা সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হওয়া, এই সম্ভাবনাটা প্রবল রয়েছে। আর হচ্ছে সম্পর্কের ভিতরে জটিলতা সৃষ্টি হওয়া, অর্থাৎ সম্পর্ক আছে কি নেই সেই বিষয়টি সম্পর্কে একটা ধোঁয়াশা রয়ে যাওয়া, এটি এই সময়ের একটা কমন সমস্যা। আরেকটা হলো সম্পর্কে আছেন কিন্তু সেই সম্পর্ক আদৌ আছে কি না সেটি বুঝছেন না, অর্থাৎ বিবাহিত দম্পতি আপনারা, কিন্তু নিজেদের ভিতরে বিশেষ কোনো যোগাযোগ ওইভাবে নেই, চলমান সম্পর্কেরই এই অবস্থা। এখন এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম, এইগুলোই আপনার স্নায়বিক সমস্যা তৈরি করতে পারে এবং তার প্রভাবে নানান রোগ ব্যাধি হতে পারে। যাদের এই টোটাল যে আলোচনাটা করলাম, এইগুলো হয় আপনাকে যৌন সংক্রান্ত বিষয়ে পীড়িত করবে, অথবা মস্তিষ্ক সংক্রান্ত বিষয় এমনভাবে পীড়িত করবে
যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে আপনার সমস্যাটা কী। আপনি থাকবেন হতাশ, মন মরা, এরকম থাকবেন। এতে আপনার এনার্জি কমবে, চেহারা নষ্ট হবে, লাবণ্য কমবে, শরীর স্বাস্থ্য খারাপ হবে, কিন্তু আপনি খুঁজে পাবেন না যে মূলত কী কারণে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে, এর পিছনে রয়েছে যে আপনার যে জীবনসঙ্গী তাকে নিয়ে দুশ্চিন্তা। এই যে কয়েকটা কথা আমি বললাম, এই মাসে এই বিষয়গুলো প্রবল রয়েছে। তবে মাসের প্রথম 10 দিন এর সম্ভাবনাটা বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে থাকবে। এরপরে 10 তারিখের পরে আমরা দেখব শুক্র এখান থেকে চলে যাচ্ছে 2 নম্বর ঘরে। ফলে এখানে কেতু একা থাকবে, এবং যেহেতু আপনার জন্ম নক্ষত্রই কেতু, এই জন্য কেতুর একটা প্রভাব আপনার উপর আগে যেমন ছিল, তার প্রভাবটা এখন তীব্র মাত্রায় হবে। সেক্ষেত্রে জীবনসঙ্গীর আচার আচরণ একেবারেই বদলে যাবে হঠাৎ করে 10 তারিখের পরে। তখন সপ্তম ঘরে আবার রাশির বিপরীতে আমরা রাহুকে দেখতে পাবো, এবং এই রাহু আপনার জীবনসঙ্গীর মধ্যে তীব্র উচ্চাকাঙ্ক্ষা দেবে, তার ভিতরে শারীরিক চাহিদার মাত্রা বৃদ্ধি করবে, কিন্তু সেই মাত্রা আপনার ভিতরে থাকবে না, আপনার ভিতরে এই চাহিদা কম থাকবে। ফলে জীবনসঙ্গীর সাথে একটা মনোমালিন্য এবং দূরত্ব লক্ষ্য করা যাবে। জীবনসঙ্গীর সাথে আপনার চিন্তাধারা টোটালি উল্টো দেখা যাবে। এতে করে অনেকেরই সংসারে সমস্যা সৃষ্টি হবে। মাসের শুরুর দিকেও এই প্রবলেম তীব্র মাত্রায় থাকবে, এবং মাসের 10 তারিখের পরে এই সমস্যা স্থায়ী হবে এবং এটা চলমান থাকবে। এরপরে আমরা চলে যাব সম্পদের ঘরে। সম্পদের ঘরের অধিপতি বুধ মাসের শুরুর একেবারে 5টা দিন যদি আমরা হিসাব করি, তো শুরুর একেবারে প্রথম 5 দিনে আমরা বুধকে এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ একেবারে মাসের শুরুর দিকে প্রাপ্তিযোগটা শুভ রয়েছে, অর্থযোগ শুভ রয়েছে। এর অর্থ হলো যারা চাকরি বাকরি করছে তাদের সময়টা এই দিকে ভালো দেখাচ্ছে, কারণ এই সময়ে অর্থ আসে। আর সিংহ রাশির মূল অধিপতি রবি, সে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ সম্পদের ঘরে মাসের প্রথম 15 দিন অবস্থান করবে। ফলে সম্পদ এবং অর্থ প্রাপ্তিযোগ এগুলো শুভ। এখানে শুক্রকে ওই যে বলছিলাম যে 10 তারিখের পরে শুক্র এখানে চলে আসলো, শুক্রের সাথে রবির যে সংযোগ আবার তৈরি হলো, সেটি কিন্তু খুব বেশি শুভ থাকলো না, কারণ শুক্র এখানে এসে নিঃস্ত হয়ে যায়। বিপরীতে আবার রয়েছে শনি, আবার শনির সাথে শুক্রের একটা মিত্র সম্বন্ধও আছে। এখানে একটা প্রবলেম তীব্রতা পাচ্ছে, সেটি বলি। সেটি হচ্ছে শুক্রের নিঃস্ত স্বভাব এবং রবির সাথে তার যুক্ত হয়ে যাবে, এবং বিপরীতে শনি এবং শনির বক্রতা, এটা সম্পর্কের বিচ্ছেদকে নির্দেশ করে। যারা রিলেশন সংক্রান্ত সমস্যায় আছেন, অধিকাংশেরই সম্পর্কের ভিতরে তীব্রভাবে দূরত্ব তৈরি হবে, এবং এই সম্পর্ক ভেঙে যাওয়ার দিকে মোড় নেবে। এই মাসে এই সম্ভাবনাটা তীব্র মাত্রায় রয়েছে। আপনারা পুরো মাস জুড়েই সম্পর্ককে যারা বাঁচিয়ে চলতে চান তারা তো সাবধান থাকবেন, আর যারা সম্পর্ক নিয়ে অত বেশি মাথা ঘামান না, বা সম্পর্ক থাকলেও কি না থাকলেও কি এরকম একটা চিন্তাভাবনা আছেন, তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনারা একটু দেখবেন যে আপনাদের সম্পর্ক কীরকম ভাঙনের দিকে চলে যাচ্ছে এই মাসে। এরপরে প্রাপ্তি যোগের বিষয়ে যেটা বলছিলাম, যে সম্পদের ঘরে শুক্র আর রবি রয়েছে। তো শুক্র যেহেতু নিঃস্ত, আর রবি এবং শনি একে অন্যের বিপরীতের গ্রহ, এই জন্য প্রাপ্তি যোগের ঘরে অধিকাংশ গ্রহ যুক্ত থাকলেও প্রাপ্তি বলতে সেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। এই জন্য অপ্রাপ্তিকেও এখানে প্রাপ্তি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ সে শুধু যে সুখ প্রাপ্তি হবে, দুঃখ প্রাপ্তি হবে এমন কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আপনার জন্ম ছকে যদি রবি, শনি এবং শুক্র, বিশেষ করে শুক্র জন্ম সময় যদি শুক্র শক্তিশালী না হয়ে থাকে, তাহলে এই সময়ে শুক্র, রবি আর শনির যে একই অক্ষে অবস্থান, এখানে অনেকেরই অপ্রাপ্তির প্রাপ্তি ঘটবে। অর্থাৎ দুঃখ প্রাপ্তি বা হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলার যে প্রাপ্তিযোগ,
সেটি রয়েছে। অর্থাৎ এখান থেকে নেগেটিভিটির সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে, আপনারা বিষয়টা মিলিয়ে নেবেন। আর সম্পদ যা আপনাদের এই সময় লাভ হবে তা অধিকাংশই বিপরীত লিঙ্গের পিছনে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যৌন সংক্রান্ত কোনো বিষয়ে বা এই সংক্রান্ত কোনো রোগ ব্যাধিতে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এটি মনে রাখবেন। এখন আমরা চলে যাব প্রচেষ্টার ঘরে, বা যেটিকে আমরা পরাক্রম বলি, সেই ঘরে। প্রচেষ্টা বা পরাক্রমের ঘরে আমরা এই মাসের শুরুতেই মঙ্গলকে দেখতে পাচ্ছি, এবং মাসের একেবারে শেষের 15 দিনে এখানে রবিকে নিঃস্থ হয়ে অবস্থান করতে দেখছি। তো গ্রহ অবস্থান এখানে আছেই। আবার মাঝের দিকে আমরা এখানে 5 তারিখের পরেই বুধকেও দেখতে পাবো। বুধও এখানে বেশ কিছু সময় থাকবে, অন্তত 20 তারিখ পর্যন্ত তো বুধকে আমরা পাচ্ছি। তাহলে দেখলাম যে এই পরাক্রমের ঘর দিয়ে মঙ্গল, বুধ এবং রবির একটা প্রভাব এখান দিয়ে যাবে। তাহলে আপনার ভিতরে কি কি ধরনের প্রচেষ্টা দেখা যাবে? মঙ্গল, বুধ, রবি মানেই হচ্ছে প্রচেষ্টার যে একটা তীব্রতা, সেটি কিন্তু থাকছে আপনার উপর। তার মানে আপনি এর প্রভাবে বিপরীত ঘরে যে দেখতে পাচ্ছেন ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, এগুলোরও একটা যৌথ প্রভাব আপনি পাচ্ছেন। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যারা প্রচেষ্টা করবে, যারা ধর্ম সংক্রান্ত বিষয় অর্থাৎ হচ্ছে নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলো বৃদ্ধির জন্য চেষ্টা করবে, ভাগ্য বৃদ্ধির চেষ্টা করবে, তারা এই বিষয়ে অনেকটাই সবল হবে। তবে এই সংযোগকে আমি বিশেষ করে তুলার ঘর, এই ঘরে আমি খুব বেশি ইতিবাচকভাবে দেখি না। এই জন্য আমার ধারণা এই সময়ে মানুষের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, ধর্মীয় বিদ্বেষ এবং সৌভাগ্য না হয়ে তা হবে দুর্ভাগ্য, এবং অন্যের ভাগ্যকে ছিনিয়ে নেওয়া অর্থাৎ মানুষের ক্ষতি করা, মানুষের পাওয়া জিনিস তাকে না দিয়ে তাকে বঞ্চিত করা, অর্থাৎ অধর্মের চর্চা বেড়ে যাওয়া এবং ন্যায় নীতি ও বিবেকের ক্ষয়, এমনই একটা সম্ভাবনা আমি এই সময় দেখছি। মানুষের আত্মা এই সময় দুর্বল হয়ে যাবে এবং পরাক্রমে ঘাটতি থাকবে। অর্থাৎ যার পরাক্রম যে বিষয়ে দেখানোর কথা সে সেই বিষয়ে না দেখিয়ে উল্টো ভিন্ন কোনো বিষয়ে দেখাবে, যেটি নেগেটিভলি একটা ইফেক্ট আমাদের সমাজে ফেলবে। এই জন্য এই সময়ের যে পরাক্রম, সেই পরাক্রমটা খুব বেশি পজিটিভ না, নেগেটিভলি আমি এই বিষয়টাকে দেখছি, বিশেষ করে এই ধর্মীয় সংক্রান্ত বিষয়ে। আর অন্য ক্ষেত্রে আমি বলবো যে প্রচেষ্টার ঘরে মঙ্গল থাকা বা রবি থাকা এগুলো চাকরি বাকরি বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে শুভ। এই জন্য যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করবেন তারা এই সময়ে কাজ করলে অনেক ভালো করবেন। কারণ মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র, সে পরিশ্রম যখন করে, সে তার যদি একাগ্রতা সে ধরে রাখতে পারে তাহলে সে অনেক অনেক দ্রুত সফল হতে পারে এবং লেগে থাকতে জানে সে। এই জন্য এই 3 গ্রহের এই ঘরের উপর দিয়ে পরিভ্রমণ, এই জিনিসটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ। আপনারা চাকরি বাকরির জন্য থাকলে অবশ্যই লেগে থাকবেন। এরপরে আমরা গৃহ সুখ এই ঘরটাকে বিশ্লেষণ করব এবং আমাদের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েও এখানে আলোচনা থাকছে। চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান আমরা মাসের শেষের দিকে দেখতে পাবো, এবং এখানে বুধও থাকবে মাসের 25 তারিখের দিকে। 24, 25, 23 তারিখও ধরতে পারেন আপনারা। 23, 24, 25 এই সময়টাই আপনাদের বিশেষ সমস্যা হতে পারে। এই সময় চন্দ্র এখানে নিচস্থ থাকবে, এই জন্য মানসিক অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। তবে মাসের একেবারে শেষের দিকে যেহেতু মঙ্গল এখানে আসবে, সেক্ষেত্রে সাংসারিক অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় বা কথা কাটাকাটি হওয়া, সাংসারিক ঝগড়া বিবাদ হওয়া, এইগুলোর সম্ভাবনার দিকে আপনাদের সব কিছু যেতে পারে। আপনারা সেই বিষয়ে একটু অধিক সতর্ক থাকবেন, যে কোনো কিছু সমঝোতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটি ভালো হবে। অর্থাৎ এই মাসে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা আছে। আর গৃহ বাড়ি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা সেটা মিটমাট করার চেষ্টা করবেন সমঝোতার মধ্য দিয়ে। আইনি ঝামেলার দিকে গেলে আপনার বিজয় আছে, কিন্তু অর্থ খরচ আছে, এটি মাথায় রেখে সামনের দিকে যাবেন।
ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি অতি সংক্ষেপে বাকি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। বুদ্ধি ও প্রেমের ঘর বা রিলেশনের ঘর, এখানে এই মাসে বিশেষ কোনো গ্রহ নেই। মাসের শুরুর দিকে এখানে বৃহস্পতির দৃষ্টি ছিল, পরবর্তীতে আর থাকছে না, বৃহস্পতি ঘর পরিবর্তন করছে। এই জন্য শুভ সম্বন্ধ থেকে আপনাদের যে সৌভাগ্য ছিল, সেই সৌভাগ্য হয়তো ওখান থেকে সরে যাচ্ছে। এই জন্য আপনাদের এই সময়ে রিলেশনশিপ বিষয়ে মাথা না ঘামিয়ে বরং আপনাদের যে ধর্মজ্ঞান আছে সেই দিকে ফোকাস করা উচিত হবে, কারণ বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে চলে আসছে। এই জন্য মোক্ষ জ্ঞান অর্জন করা বা ধর্মীয় যে জ্ঞান অর্জন করা, বিবেচনাবোধ অর্জন করা, মানুষকে দান করা, এই বিষয়ের দিকে অধিক ফোকাস করলে আপনারা লাভবান হবেন। অর্থাৎ প্রেম ও বুদ্ধি এই ক্ষেত্রটার চাইতে আবেগীয় বিষয়টাকে অধিক গুরুত্ব দিলে আপনারা লাভবান হবেন। রোগ, ঋণ, শত্রু এই বিষয়ে বলবো। রোগ, ঋণ, শত্রু এই ঘরের উপরে বৃহস্পতির দৃষ্টি আসছে। এই জন্য আপনারা যদি দান করেন তাহলে আপনারা সমস্যা থেকে অতি দ্রুত মুক্ত হবেন। আর এই প্রসঙ্গটা আসছে হচ্ছে 20 তারিখের পর থেকে, অর্থাৎ এই মাসের 20 তারিখের পর থেকে যদি আপনারা দান করা শুরু করেন। এখন বিষয়টা হয় কি, যে আপনি জেনে নিয়ে যে দান করছেন সেটা আসলে আপনার এটা একটা ইনভেস্টমেন্ট হয়ে যায়। দান জিনিসটা তো আসলে অটোমেটিক্যালি আসতে হয়। এটা আসলে বলার বিষয়ও না, কারণ হচ্ছে মঘা নক্ষত্রে জাতক জাতিকারা এমনিতেই এরকম দান করেই থাকে, এই জন্য এটা বলারও বিষয় ছিল না। তারপরেও একটু উল্লেখ করলাম যে 20 তারিখের পর থেকে আপনাদের যে দান করার প্রবণতা আছে, এইটা আপনাদের জীবনকে আরও বেশি সুবিধা যুক্ত করে দিবে। অর্থাৎ রোগ, ঋণ, শত্রু এইগুলোর উপরে বিজয় লাভ করার যে আশীর্বাদ, সেগুলো আপনারা 20 তারিখের পর থেকে পাচ্ছেন। আর মাসের প্রথম যে 20 দিন থাকলো, এই সময়ে রিলেশনশিপ বিষয়ে যে কোনো আহ্বান সেটা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন বা ওইগুলো একটু অ্যানালাইসিস করতে পারেন, সেটি শুভ। কিন্তু 20 তারিখের পর থেকে রিলেশনশিপ বিষয়ে আর এগোনোর দরকার নেই। এরপরে সপ্তম ঘরে স্বামী স্ত্রী ব্যবসা রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কে বলেছি প্রথমেই, ব্যবসা সম্পর্কে বলছি যে ব্যবসায় একাধিক বিষয় নিয়ে ব্যবসা করবেন আপনি, এবং ব্যবসা ধরে রাখা মুশকিল হবে, অর্থাৎ একটা বিষয় নিয়ে এগিয়ে যাওয়া মুশকিল হবে। আমি বলবো যে আপনি আপনার লক্ষ্যকে ঠিক রেখে অ্যানালাইসিস করে যদি আপনার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়া ভালো, সেটি করবেন। কারণ এখানে রাহু থাকার কারণে আপনার ভিতরে সবসময় মানসিক অস্থিরতা কাজ করবে। আপনি কোনো একটা বিষয় নিয়ে যে লেগে থাকবেন, এই প্রবণতাটা কমে যাবে। আর আপনার যে জীবনসঙ্গী রয়েছে সে সবসময় আপনার সাথে ঝামেলা করার চেষ্টা করবে, কিন্তু সেই বিষয়টাকে পাত্তা দেওয়া যাবে না। আয়ু এবং ফাড়া এই ঘরে শনি বসে থাকার কারণে আয়ু বৃদ্ধি হবে, কিন্তু ঝামেলা বৃদ্ধি পাবে। অর্থাৎ জীবনে কঠিন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, যে কোনো কিছু সহজে না হতে চাওয়া, হতে গিয়ে বাধা পাওয়া, এগুলো থাকবে। কিন্তু সেইগুলো থেকে হতাশা যেন আপনার ভিতরে না আসে, অর্থাৎ অপ্রাপ্তি যেন আপনার ভিতরে স্থায়ীভাবে বসবাস না করতে পারে। আপনি পাননি ঠিক আছে, কিন্তু এর প্রভাবে কিন্তু আপনার আয়ুটা বাড়ছে। কোনো একটা জিনিস আপনি সহজে পেলেন না, ধরেন সম্পদ আপনার অন্যের জন্য সম্পদ ব্যয় করা লাগলো, বা আপনার কিছু টাকা ক্ষতি হয়ে গেল, এরকম অনেক কিছু ঘটবে আপনার সাথে নেগেটিভ, আপনার দৃষ্টিতে আর্থিক ক্ষতি। কিন্তু এর প্রভাবে আবার আয়ুটা বৃদ্ধি পাবে, ফাড়াটা অন্য দিক থেকে ফাড়া কেটে যাবে। এই একটার সাথে আরেকটার কানেকশন আছে, এই জন্য হতাশ হওয়া চলবে না। আর ভাগ্য ঘরের কথা বলেছি, এই সময়ে ভাগ্য দুর্ভাগ্য এগুলো রয়েছে। আর হচ্ছে মানুষের সাথে মানুষের ধর্মীয় বিদ্বেষ এবং মানসিকতার যে দ্বন্দ্ব, বিবেকের হানি, এগুলো রয়েছে তীব্র মাত্রায়। সেগুলো সঠিকভাবে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। আর কর্ম বিষয়ে বলবো, কর্মঘরে এই সময়ে মঙ্গলের দৃষ্টি পাচ্ছেন, একেবারে মাসের শেষের দিকে বুধের দৃষ্টি পাচ্ছেন। এই জন্য যারা বুদ্ধিভিত্তিক বিষয়ে আছেন, বিশেষ করে কম্পিউটার টেকনোলজি বিষয়ে যারা আছে, আইসিটি, তাদের উন্নতিটা তীব্র মাত্রায় রয়েছে মাসের শেষের দিকে। এই জন্য এই বিষয়ের যারা পরীক্ষা দিবে বা এই বিষয় নিয়ে যারা কাজ করবে, তারা অতি দ্রুত ভালো করবে এবং তাদের চাকরি বাকরির সম্ভাবনাটা তীব্র মাত্রায় রয়েছে। মাসের যে শেষ অংশ, এখান থেকে শুরু করে যে পরের মাস, এই সময়ে বিজ্ঞানের যে ছাত্ররা আছে এবং ব্যবসায়ের যে ছাত্রছাত্রীরা আছে, তাদের উন্নতিটা তীব্র মাত্রায় রয়েছে এবং তারা বেশি ভালো করবে। আয়ের ঘরের ক্ষেত্রে বলবো, মাসের প্রথম 20 দিনে এখানে বৃহস্পতির অবস্থান আপনাদের আয় সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতি দেখায়, আপনাদের প্রাপ্তিযোগও ভালো। তবে মাসের
শেষের যে 10 দিন এই সময় আপনার ব্যয়ের পরিমাণটা বাড়বে এবং ব্যয়জনিত কারণে আপনার ভিতরে একটা মানসিক উন্নতি বা শান্তি এগুলো দেখা যাবে। আপনি অন্যদের মধ্যে দান করতে পছন্দ করবেন, অন্যের জন্য খরচ করতে পছন্দ করবেন। আর এর প্রভাবে আপনার ভিতরে মানসিকতার যে উন্নতি সেটি তো রয়েইছে এবং সেটি আরও বৃদ্ধি পাবে। আর পরিণতিতে আপনি যেটি পাবেন, আপনার রোগ ব্যাধির পরিমাণ কমবে, আপনার যে ভবিষ্যৎ যে ঋণ তা শোধ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আপনি ভাবছেন যে আমি যদি ব্যয়ই করি আমার আবার ঋণ শোধ হবে কী করে? অর্থাৎ এই ব্যয়ের ঘরটা ঋণের ঘরকে প্রভাবিত করে। অর্থাৎ আপনি যদি ব্যয় করার মানসিকতা রাখেন তাহলে আপনার ভিতরে ঋণ শোধ করার মানসিকতাও তৈরি হয়। আর যদি আপনি দানশীল হন তাহলে আপনার যে শত্রু আছে তাদের ভিতরে একটা সফট স্বভাব তৈরি হয়। অর্থাৎ আপনার ব্যয় করার প্রবণতা মানুষের সাথে যে আপনার শত্রুতার সম্বন্ধ সেগুলোকে নাশ করে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই মাসের শেষের 10 দিন আপনার জন্য রোগ, ঋণ এবং শত্রু এই বিষয়গুলোর দিক দিয়ে শুভ। আমি এখানে স্ক্রিনে একটা বইকে দেখাবো, আপনারা সেই সম্পর্কে যদি আগ্রহ থাকে তাহলে সেই আলোচনাটা একটু শুনবেন। এই চ্যানেল থেকে একটা বই বের করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে, জ্ঞানবাণী, স্পিরিচুয়াল জার্নি, হায়ার ডাইমেনশন অফ থিঙ্কিং, অনুভবের উচ্চ স্তর। বইটিতে মোটামুটি 300 স্ট্যাটাস বা উক্তি ব্যাখ্যা সহ যুক্ত করা হয়েছে এবং আমাদের জীবনে যে নানান চিন্তাধারা সেইগুলোর যে আমরা ভুল উপলব্ধি করি তার ভিতরে যে প্রচুর পরিমাণে ভুল আছে সেইটি মূলত এখানে আলোচনা করা হয়েছে। সাধারণত জীবন পরিবর্তন করার জন্য নিজের চিন্তাধারায় পরিবর্তন আনা খুব জরুরি। প্রথাগত বিষয়ের সাথে যুক্ত থাকলে এই পরিবর্তনটা সম্ভব হয় না। যারা মেডিটেশন প্রাণায়াম করেন বা জীবন পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। বইটির মূল্য 300 টাকা রাখা হচ্ছে এবং যদি আপনি কুরিয়ারে নিতে চান তাহলে কুরিয়ার চার্জ সেখানে যুক্ত করতে হবে। তো এইভাবে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যম দিয়ে। আমি সাধারণত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই বইটা বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি। আপনারা যারা মনে করেন যে এই বইটা আপনাদের প্রয়োজন তারা স্ক্রিনে যে নাম্বার দেখানো হচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের রাশিফল আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।